রাজনীতিতে অভিজ্ঞতা লড়াই তো অনেক দেখেছি, তবে আজ দেখবো তারুণ্যের তেজ কতটা ভারী হয়। শুধু কি ভাতাতেই আপনার সবকিছু সমস্যা মিটবে, নাকি কোনো যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের প্রয়োজন? কারণ আজ আমরা কথা বলবো দেগঙ্গা বিধানসভার তৃণমূল সমর্থিত প্রার্থী আনিসুর রহমান বিদেশের সঙ্গে। তিনি একজন ইয়াংস্টার, একজন যুব সমাজের রিপ্রেজেন্টেটিভ। রেশন দুর্নীতিতে আনিসুর রহমান বিদেশ 7 মাস জেল কেটেছে। এটা কিন্তু বিরোধীদের একটা প্রচারের বড় অস্ত্র। সেক্ষেত্রে মানুষের কাছে কতটা পৌঁছাবেন, কতটা মানুষ আপনাকে মেনে নিতে পারবে? দেগঙ্গা আপনার একেবারে চেনা গ্রাউন্ড। তো কি মনে হচ্ছে যে দেগঙ্গাবাসী কতটা আপনাকে বুক পেতে নেবে, কতটা আশ্বস্ত দেগঙ্গাবাসীর উপরে আপনি? তবে এবার বিধানসভা ভোটে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস অনেকটাই তারুণ্যের উপরে ভরসা রাখছে। ভাতাতে বিশ্বাস করবে না, এটা এটা যা একটা ভিক্ষা মাত্র। মানুষ ভাতাতে বিশ্বাস করবে না, বলছে তাহলে কি ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করবে? আপনাদের যে শাসক শিবির থেকে এতগুলো প্রকল্প বনাম কিন্তু বিরোধীদের বিভিন্ন রকম অভিযোগ, তো এর মধ্যে দিয়ে কি মনে করছেন কতটা সেই আপনার দেগঙ্গাবাসীর কাছে আপনার এই যে প্রকল্প নিয়ে পৌঁছাবেন, আর কতটা আপনার ভোট বাক্সে এগুলো টানতে পারবেন? পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট ঘোষণার পরে কিন্তু রাজ্য রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু উত্তর 24 পরগনা দেগঙ্গা বিধানসভা কিন্তু একটি চর্চিত এলাকা। মিন্টু সাহাজি আপনাদের তৃণমূল থেকে কয়েকদিন আগে আইএসএফে যোগদান এবং আইএসএফ থেকে লড়ছেন। তো কি কোনো মতে কি মনে হচ্ছে তিনি যেহেতু একটা বর্ষিয়া নেতা, তাবড় নেতা বলা যেতে পারে, তা কোনো মতে কি মনে হচ্ছে সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে, কিংবা এর জন্য আপনার মানে হার হতে পারে, এরকম কোথাও কিছু মনে হচ্ছে? তার তারুণ্য তেজে কতটা বদলে যাবে আগামীর জনপদ? What Bengal thinks today, rest of the nation thinks tomorrow. যিনি বয়সে তরুণ হলেও যা চোখে রয়েছে আগামী দেগঙ্গার একটা নতুন স্বপ্ন। এই সমস্যাগুলো কথা বলছেন, এগুলো কোনো রকম পরিকল্পনা কি আপনি ভেবেছেন? কোনো রকম ব্লু প্রিন্ট রোড ম্যাপ কি আপনার কাছে আছে? এগুলো শুধু মুখের কথা। বাংলার রাজনীতি ময়দান কিন্তু এখন তপ্ত, আর এই উত্তাপ বাড়িয়ে দিচ্ছে কিন্তু একেবারে তারুণ্য জোয়ার ঘাস ফুল শিবিরের। মতো দেখছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারে বিধানসভা ভোটে তারুণ্যের ওপরে কিন্তু অনেকটা ভরসা রেখেছেন। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একেবারে দেগঙ্গা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী কিন্তু আনিসুর রহমান বিদের। প্রথমবার বিধানসভা ভোটের নির্বাচনে তিনি পা রেখেছেন। জনগণের রায়ে জয়ী হতে তিনি কতটা প্রস্তুত, আমরা কথা বলার চেষ্টা করব। একেবারে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেগঙ্গা বিধানসভার একেবারে এবারে বিধানসভা নির্বাচনের তরুণ প্রার্থী, প্রথম নির্বাচনে পা রেখেছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একেবারে দেগঙ্গা বিধানসভার তরুণ প্রার্থী আনিসুর রহমান বিদেশ। দেখতে চোখ রাখুন এসটিভি প্রতিবেদনে। দেগঙ্গাবাসীর কি দাবি, ওদের কোথায় কোথায় খামতি রয়েছে, আপনি ওদের কথা শোনার চেষ্টা করেছেন কি? মূলত কি দাবি তাদের? আনিসুর রহমান বিদেশ কি আগামীর বিধানসভার চেয়ারে, মানে আপনার দেগঙ্গা বিধানসভার চেয়ারে বসতে পারবেন কি মনে হচ্ছে? আমার বাবা মাকে আমি 8 বছর আগে হারিয়েছি। জেল খাটার অর্থ হলো পরাধীন ভারতবর্ষের ব্রিটিশদের জেল খাটার সমান। 7 মাস কেন, 7 বছরের জন্য প্রস্তুত আছি। আর আমরা মুখের কথা ভাওতাবাজি কথাবার্তা বলি না, আমরা মুখের কথা নলেজ সিটি করি না। ইডি সিবিআই আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকারের খাঁচাবন্দি তোতা। বিজেপির ওই ঝুমলাবাজি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাথা যে না ঝোঁকাবে তাকে মাথা কেটে ফেলার চেষ্টা করা হবে। নেড়া বেলতলায় একবারই যায়, বারবার যায় না। 2026-এর বিধানসভার প্রার্থী আমি নয়, 2026-এর বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেগঙ্গা হয়েছে। আইএসএফের ভোট যে ব্যাংক লাস্ট বিধানসভা, তার থেকে অনেক নিচে নামতে যাচ্ছে আইএসএফের ভোট। আজকের ডেটে ইডি সিবিআই এদের জন্য যদি কেউ জেল খাটে, তার মানে সে দেশপ্রেমী। 15 লক্ষ টাকা, বছরে 1.5 কোটি চাকরি, কোথায়? নিজে শিক্ষা জগতের মানুষ, দীর্ঘ 17 বছর মিশনারি শিক্ষা আন্দোলনের সঙ্গে আছি। আমি যদি কালকে দল ছেড়ে দিই, তাহলে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে? যদি কেউ ভাবে মূর্খের স্বর্গে আছে। পয়সাকে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, তার মধ্যে একটা যেমন এই আইএসএফ, আর একটা হচ্ছে আপনার এই যে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের দল। সরকার যে বলল বছরে 1.5 কোটি করে চাকরি দেবে,
সারা পশ্চিমবঙ্গের মাটিতে একটা যুবক সম্প্রদায়ের কেউ নেই যে ওই 1.5 কোটি আয়তায় এসে সে বলতে পারে যে আমি চাকরি পেয়েছি। মানুষ সময়ের অপেক্ষা করছে কখন 29শে এপ্রিল আসবে। 50 বছর পরে মায়েরা আজকে নিজেরা সম্মানিত হয়ে মানুষকে ভাওতা দিয়ে মানুষের মগজ ধুলাই করে ভোট নিতে চাইছে, বাংলাকে দখল করার চেষ্টা করছে, জেতার ক্ষমতা নেই। আপনি একেবারে ইয়াং স্টার, তরুণ তুর্কি বলা যেতে পারে। আপনি ভোটে লড়ছেন, প্রচার করছেন, এনার্জেটিক আমরা দেখতে পাচ্ছি। তা কিভাবে এই ফিট রাখছেন নিজেকে একটু? প্রথমে স্বাগত জানাই আমাদের এসএসটিভির ক্যামেরায়। প্রথমে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন বলেন? এসএসটিভির সমস্ত ভিউয়ার্স সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো আছি। টানা 20-25 দিন প্রচার চলছে, তাতে করে একটু গলাটা গেছে, একটু হার্শ হয়েছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, একেবারে ভোট তো চলে এসেছে, একেবারে আপনার যে দেগঙ্গা আপনার একেবারে চেনা গ্রাউন্ড। তো কি মনে হচ্ছে যে দেগঙ্গাবাসী কতটা আপনাকে বুক পেতে নেবে, কতটা আশ্বস্ত দেগঙ্গাবাসীর উপরে আপনি? দেখুন, এই দেগঙ্গা যে মা বোনেরা আছে না, বা আমার বয়স্ক যারা আছে, তারা আমার কোনোদিন অনুভূতি হতে দেয়নি যে আমি অভিভাবকহীন। আমার বাবা মাকে আমি 8 বছর আগে হারিয়েছি, কিন্তু তারপরেও এই 8 বছর ধরে দেগঙ্গার মানুষ, বিশেষ করে যারা সিনিয়ররা আছে, তারা আমাকে অভিভাবকের মতো আমাকে আগলে রেখেছে। তারা দুহাত ভরে নিজের সন্তানের মতো ভালোবাসে। আর দীর্ঘদিনের মানুষের যে চাহিদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতে দেগঙ্গার মাটির একটা কেউ যাক, তা দিদি আজকে বাস্তবে রূপদান করার সুযোগ করে দিয়েছে। মানুষ সময়ের অপেক্ষা করছে কখন 29শে এপ্রিল আসবে, তাদের সন্তানকে বিধানসভায় পাঠাবে। আচ্ছা, একেবারে আপনি দেগঙ্গাতে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, একেবারে ছাত্র জীবন থেকে আপনি রাজনীতি করছেন। তো তো কি মনে হচ্ছে, শুধু কি ভাতাতেই আপনার সব কিছু সমস্যা মিটবে, নাকি কোনো যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের প্রয়োজন? কারণ আপনি একজন ইয়াংস্টার, আপনি যুব সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ। কি মনে করছেন? নিশ্চিতভাবে আপনার কথাকে আমি যথাযথভাবে সমর্থন জানাচ্ছি, এবং আপনাকে এটাও জানিয়ে রাখি যে এখন এমন কোনো গ্রাম নেই যে গ্রামে গেলে আপনি সরকারি চাকরিজীবী পাবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, মামাটি মানুষের সরকার, রীতিমতো চেষ্টা করছে, কর্মসংস্থান যোগাচ্ছে, এবং রীতিমতো প্রত্যেক গ্রামে আমরা দেখতে পাবো আস্তে আস্তে সরকারি চাকরিজীবীর সংখ্যা বাড়ছে, বা ক্যাজুয়াল যে চাকরি সেগুলো বাড়ছে। যাদের জন্য পাচ্ছে না তাদের জন্য যুবসাথীর মতো পরিকল্পনা নিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন আমার, কেন্দ্র সরকার যে বলল বছরে 1.5 কোটি করে চাকরি দেবে, সারা পশ্চিমবঙ্গের মাটিতে একটা যুবক সম্প্রদায়ের কেউ নেই যে ওই 1.5 কোটি আয়তায় এসে সে বলতে পারে যে আমি চাকরি পেয়েছি। কিন্তু বাংলার বিজেপির ভোট প্রচারের প্রথম যে ওরা বলছে এজেন্ডা, আমরা বাংলাতে যুব সম্প্রদায়ের চাকরি দেবো, আমরা যুবকদের কর্মসংস্থান দেবো, এই দাবিতে ওরা কিন্তু প্রচারে নেমেছে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, নেড়া বেলতলায় একবারই যায়, বারবার যায় না। 2024-এ গেছে মানুষ, 2014-তে, ক্ষমা করবেন, 2014-তে 15 লক্ষ টাকা, বছরে 1.5 কোটি চাকরি। কোথায়? একটা মানুষ এখন কেউ 15 টাকা অ্যাকাউন্টে পায়নি, আর 1.5 কোটি করে চাকরি যেটা, তাও পায়নি। এরা মানুষকে ভাওতা দিয়ে মানুষের মগজ ধুলাই করে ভোট নিতে চাইছে, বাংলাকে দখল করার চেষ্টা করছে, জেতার ক্ষমতা নেই ভারতীয় জনতা পার্টি। আর এই দখল করার শরিক হিসাবে আমাদেরই বাংলাতে 2-4টে আছে যারা পয়সা খেয়ে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। তার মধ্যে একটা যেমন এই আইএসএফ, আর একটা হচ্ছে আপনার এই যে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের দল, কি উন্নয়ন জনতা উন্নয়ন দল না কি আছে, তো এরা আম জনতা উন্নয়ন দল যাই আছে, এরা মানুষকে ভুল বুঝিয়ে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে জেতার চেষ্টা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100টা প্রকল্প, জনমুখী প্রকল্প, মানুষের দুয়ারে সরকার, মানুষের দুয়ারে রেশন, মানুষের দুয়ারে স্বাস্থ্য, মানুষের সার্বিকভাবে সমগ্র উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ফ্রি, শিক্ষার ব্যবস্থা, সব কিছু জনহিতৈষী প্রকল্পের মধ্যে দিয়ে বাংলাটাকে গড়ে রেখেছে। আচ্ছা, আপনাদের যে এই প্রকল্প, আপনাদের যে শাসক শিবির থেকে এতগুলো প্রকল্প বনাম কিন্তু বিরোধীদের বিভিন্ন রকম অভিযোগ, তো এর মধ্যে দিয়ে কি মনে করছেন কতটা সেই আপনার দেগঙ্গাবাসীর কাছে আপনার এই যে প্রকল্প নিয়ে পৌঁছাবেন, আর কতটা আপনার ভোট বাক্সে এগুলো টানতে পারবেন, কি মনে করছেন? দেখুন, মায়েরা দীর্ঘ শতবর্ষ 50 বছর পরে মায়েরা আজকে নিজেরা সম্মানিত হয়েছে।
34 বছরের বাম জামানা এবং তার আগে থেকে স্বাধীনতার পরে 50 বছর নয়, স্বাধীনতার পরে সম্মানিত হয়েছে। আমাদের প্রান্তিক গ্রামীণ এলাকাতে কোনো মা যদি জিজ্ঞেস করে তার স্বামীকে, বলে যে আজকে দুটো থালা বাটি কিনতে হবে, টাকা দাও, বলে যে আজকে হবে না, 3 দিন পরে দেখছি। আজকে আমার মায়েরা চায় না, কেন বলেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তাকে সম্মানিত করেছে। আগে আমাদের কাছে মানুষ অহরহ আসতো যে মেয়ের বিয়ে, ভাই কিছু সাহায্য করেন, সেই সংখ্যা আজকে তলানিতে নেমে এসছে, আর মানুষের কাছে হাত পাততে হয় না, কেন বলেন তো? রূপশ্রীর 25,000 টাকার সাপোর্ট। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে মানুষ আগে আসতো যে মেয়েটা এবার বিয়ে পড়বে, একটু বাইরে যাবে, অনার্স নিয়ে পড়বে, মাস্টার ডিগ্রি করবে, কিছু সহযোগিতা করেন, এই বই কিনতে হবে, সেই করতে হবে। আজকে আর চায় না, কেন বলেন তো? কন্যাশ্রীর সাপোর্ট। অসুস্থ হলে মানুষ হাত পাতে না, স্বাস্থ্যসাথী আপনি সাপোর্ট। আশাবাদী এগুলো ভোট বাক্সে আসবে? নিশ্চিতভাবে। এটা তো ভোট বাক্স নেই, তো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে গেছে। বাংলার 10 কোটি মানুষের বিরোধীরা প্রচার জীবনের করছে সঙ্গে মানুষ জুড়ে গেছে। ভাতাতে বিশ্বাস করবে না, এটা এটা জাস্ট ভিক্ষা মাত্র। মানুষ ভাতাতে বিশ্বাস করবে না, বিরোধীরা বলছে এটা। তাহলে কি ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করবে? আপনি হিন্দু, আমি মুসলমান, আপনি রাম, আমি রহিম, এতে বিশ্বাস করবে? মানুষ রক্তে বিশ্বাস করে না, মানুষ উন্নয়নে বিশ্বাস করে, যা বাংলার মাটিতে দীর্ঘ 34 বছর পর আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। গত 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় 3 টার্মসের মুখ্যমন্ত্রীতে আমরা দেখেছি আমূল পরিবর্তন। আর চতুর্থবারের জন্য শপথ নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে বাংলা লিড দেবে সারা ভারতবর্ষকে সামনে থেকে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য নেশন থিংস টুমরো, যা বাস্তবে রূপদান করবে। আচ্ছা, আপনি একেবারে জনসংযোগ করছেন, তো আপনার কি মনে হয় যে দিগঙ্গাবাসীর কি দাবি, ওদের আমতি রয়েছে, আপনি ওদের কথা শোনার চেষ্টা করেছেন কি? একদম। এটা মূলত কি দাবি তাদের? মূলত যেটা আমার নিজেরও পরিকল্পনা আছে, এবং আজকে সন্ধ্যা 7টায় আমরা ইস্তেহার প্রকাশ করব, আপনাকে জানিয়ে রাখি। সেটা আমাদের বিশ্বনাথপুর যে গ্রামীণ হাসপাতাল আছে, সেখানে বেশ কিছু উইংসকে আমাদের খোলা, প্রসূতি বিভাগ, ডায়ালিসিস ইউনিট, যদি সম্ভব হয় একটা আইসিইউ ইউনিট, বেড়াচাপা, যানজট মুক্ত বেড়াচাপা করা একটা খুব ইম্পর্টেন্ট আছে। কৃষকদের জন্য কিছু বিশেষ ইম্পর্টেন্ট আছে, একটা সরকারি হাট বা হিমঘর, এবং শিক্ষায় যে আধুনিকত্ব, এই আধুনিকত্বটা দেগঙ্গার মাটিতে আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা আমার, যেহেতু আমি নিজে শিক্ষা জগতের মানুষ, দীর্ঘ 17 বছর মিশনারি শিক্ষা আন্দোলনের সঙ্গে আছি, আমার দায়িত্ব থাকবে এটা। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি বিধায়ক হলে 5 বছরের মধ্যে সমস্ত হাই স্কুল এবং মাদ্রাসাগুলোতে ন্যূনতম 1টি বা 2টি করে ডিজিটাল ক্লাসরুম, এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে অন্ধকারে বাচ্চাদের না আচ্ছা, থাকতে হয়, আপনি তার জন্য বিদ্যুতের ব্যবস্থা। আপনি জয়ী হন, যে এই সমস্যাগুলো কথা বলছেন, এগুলো কোনো রকম পরিকল্পনা কি আপনি ভেবেছেন? কোনো রকম ব্লু প্রিন্ট, রোড ম্যাপ কি আপনার কাছে আছে? এগুলো শুধু মুখের কথা? এগুলো অলরেডি পার্টির তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। এগুলো এমনটা ভাববেন না যে আমার ইস্তেহার আসছে, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার হিসেবে প্রকাশ হচ্ছে 100 কোটি দেগঙ্গা বিধানসভার জন্য। আর আমরা মুখের কথা ভাওতাবাজি কথাবার্তা বলি না, আমরা মুখের কথা নলেজ সিটি করি না। আমরা রহমত এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট, আমার আব্বার প্রতিষ্ঠাতা সম্পাদক, 1700 বাচ্চা সেখানে আবাসিকভাবে পড়ছে। নলেজ সিটি ওই যে ভাওতাবাজি, আর এখানে আমরা শিক্ষাকে নিয়ে আন্দোলনে কাজ করছি, দুটোর মধ্যে ফারাক আছে। আমরা যা বলি তা বাস্তবে রূপদান করি। রেশন দুর্নীতিতে আনিসুর রহমান বিদেশ 7 মাস জেল কেটেছে, এটা কিন্তু বিরোধীদের একটা প্রচারের বড় অস্ত্র। সেক্ষেত্রে মানুষের কাছে কতটা পৌঁছাবেন, কতটা মানুষ আপনাকে মেনে নিতে পারবে? মানুষই তো টেনে ঘর থেকে নামিয়ে আজকে আমার এই জায়গায় নিয়ে এসছে, আমি তো নিজে আসি। মানুষের সমর্থন আছে, মানুষ টেনে নিয়ে এসে আমাকে এখানে নিয়ে এসছে। আপনি দেখেছেন যেদিন আমি ফিরেছিলাম, সেদিন দেখেছিলেন আমাকে তো ঘর থেকে টেনে নিয়ে আবার রাস্তাতে আমার দেগঙ্গার মানুষ নামিয়ে, মা বোনেরা, ভাই বাবাজিরা নামিয়ে নিয়ে এসছে। হাজার হাজার মানুষ তারা নামিয়ে নিয়ে এসছে। মানুষ নিয়ে এসছে, মানুষ আমায় নিয়ে এসছে আজকে এই জায়গায়। আর আজকের ডেটে এই ভারতবর্ষে, আজকের দিনে ভারতবর্ষে জেল খাটার অর্থ হলো পরাধীন ভারতবর্ষের ব্রিটিশদের জেল খাটার সমান। পরাধীন ভারতবর্ষে যদি কেউ জেল খাটতো, তার মানে এটা তার বহিঃপ্রকাশ হতো, এটা তার একটা চিহ্ন হতো সে দেশপ্রেমী, দেশের জন্য লড়াই করছে। আর আজকের ডেটে ইডি, সিবিআই এদের জন্য যদি কেউ জেল খাটে, তার মানে সে দেশপ্রেমী। বিজেপির
ওই ঝুমলাবাজি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাথা যে না ঝোঁকাবে তাকে মাথা কেটে ফেলার চেষ্টা করা হবে। তো আমার কথা না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি বলছে যে ইডি সিবিআই আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকারের খাঁচাবন্দি তোতা। আমি বলেছি? এটা সিজিআই বলছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছে। মানে আপনি বলছেন যে আপনি বিজেপি তোষামত করতে পারেননি বলে আপনি জেল খাটছেন? কেন করব? 7 মাস কেন, 7 বছরের জন্য প্রস্তুত আছি। 7 বছরের জন্য প্রস্তুত আছি, কেন করব? পার্লামেন্ট ইলেকশনে যদি আমি ঘরে বসে থাকতাম আমায় জেল খাটতে হতো না। পার্লামেন্ট ইলেকশনে লড়েছি, 72,000 ভোটে লিড দিয়েছি, আমাদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে জিতিয়েছি, তার রিওয়ার্ড হিসাবে আমার জেল হয়েছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার একেবারে প্রতিপক্ষ যে একসময়ের বন্ধু ছিল মিন্টু শাহ, যে আপনাদের তৃণমূল থেকে কয়েকদিন আগে আইএসএফে যোগদান এবং আইএসএফ থেকে লড়ছেন, তো কি কোনো মতে কি মনে হচ্ছে তিনি যেহেতু একটা বর্ষিয়া নেতা, তাবড় নেতা বলা যেতে পারে, তা কোনো মতে কি মনে হচ্ছে সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে কিংবা এর জন্য আপনার মানে হার হতে পারে, এরকম কোথাও কিছু মনে হচ্ছে? কোনোদিনও অনুভূতি হয়নি। দেখুন, দেগঙ্গার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটে, মানে কোনো ক্ষতি হয়নি বলছেন? কোনোভাবেই হতে পারে না। আমি যদি কালকে দল ছেড়ে দিই তাহলে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে? যদি কেউ ভাবে মূর্খের স্বর্গে ভাবছে, মূর্খের স্বর্গে আছে। দল যদি কেউ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, আর এই জোড়া ফুলের প্রতীককে দেখে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করে। এর বাইরে কোনো অস্তিত্ব নেই কারণ। জামানা জব্দ হবে, সময়ের অপেক্ষা। আইএসএফের ভোট যে ব্যাংক লাস্ট বিধানসভা, তার থেকে অনেক নিচে নামতে যাচ্ছে আইএসএফের ভোট ব্যাংক। আচ্ছা, এবারে একবারে শেষ প্রশ্ন। আপনি একেবারে ইয়াং স্টার, তরুণ তুর্কি বলা যেতে পারে, আপনি ভোটে লড়ছেন, প্রচার করছেন, এনার্জেটিক আমরা দেখতে পাচ্ছি। তা কীভাবে এই ফিট রাখছেন নিজেকে, একটু যদি টিপস শেয়ার করেন, যেহেতু আপনি যুব সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভ। ইউজুয়ালি ফিট রাখা বলতে ফার্স্ট অফ অল হাঁটা হচ্ছে তো প্রচুর, ওখানে শরীর ফিট হয়ে যাচ্ছে। পার ডে 10-12 কিলোমিটার করে রাস্তা হাঁটছি, এই হাঁটাতেই শরীর ফিট থেকে যাচ্ছে। আর আমার খাওয়া খুব কম, মানে আমার শরীরটা এত বড় লম্বা চওড়া হতে পারে, খাওয়া খুব কম, তো এতে হয়ে যাচ্ছে। বেশি বেশি করে একটু ডাবের পানি খাচ্ছি, একটু ফল পাকড়, যেখানে যাচ্ছি মা বোনেরা ফল দিচ্ছে, খাচ্ছি, এতেই করেই সব হয়ে যাচ্ছে। জয়ের প্রতি কতটা আশ্বস্ত আনিসুর রহমান? কি আনিসুর রহমান বিদেশ কি আগামীর বিধানসভার চেয়ারে, মানে আপনার দিগঙ্গা বিধানসভার চেয়ারে বসতে পারবেন কি মনে হচ্ছে? আমি এখনও অনুভূতি করি 2026-এর বিধানসভার প্রার্থী আমি নয়, 2026-এর বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেগঙ্গা হয়েছে। জয় দেগঙ্গার হবে। জয় দেগঙ্গার দীর্ঘদিনের প্রত্যাশা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা, সেখানে যাওয়ার, এটা সেই প্রত্যাশা বাস্তবে রূপদান হতে যাচ্ছে। মা বোনেদের উচ্ছ্বাস যদি গ্রামে কোনো সময় আপনারা যান, গেলে দেখতে পাবেন। মানুষ যারা ঘর থেকে বেরোতো না, তারাও একটাবার বাইরে বেরিয়ে এসে বলছে যে বাবা তুই চিন্তা করিস নে, যে গেছে তুই জিতবি। এটা একটা বড় পাওনা, বড় তৃপ্তি এটা আমার। থ্যাংক ইউ।